হ্যালো এভরিওয়ান। ইংলিশ ফর বিগিনার্স নামটা শুনেই কিছুটা বোঝা যায় কোর্সটা আসলে কাদের জন্য। সেখানে যাওয়ার আগে একটু বলে নিই, আমাদের একাডেমিক পারপাস কিংবা ক্যারিয়ারের জন্য প্রায় প্রত্যেক ক্ষেত্রে ইংলিশের প্রয়োজনটা একেবারে এসেনশিয়াল বা এভরিডে নিডের মতো হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ইংলিশ ফর বিগিনার্স কোর্সটা আপনাকে কি দিবে বা কেন আপনি করবেন। প্রথম কথা হচ্ছে, আমরা থিওরিটিক্যালি একাডেমিকভাবে অনেক ইংলিশ যদিও শিখেছি, কিন্তু কমিউনিকেশন পারপাসের জন্য কিংবা প্রফেশনের জন্য ইংলিশটা আসলে ওইভাবে শেখা হয়ে ওঠে নাই, যার কারণে নলেজটা অনেকটা থিওরিটিক্যাল রয়ে গিয়েছে। তো আমরা যেটা করার চেষ্টা করছি যে এই কোর্স থেকে আপনার বিগিনার্স নলেজটা, অথবা আপনি যদি একজন বিগিনার হন, বেসিক ইউজার হন, আপনার এই নলেজটাকে কাজে লাগিয়ে তার সাথে কিছু নলেজ এবং স্কিল অ্যাড করে প্রফেশনাল পারপাসে কিংবা একাডেমিক পারপাসে সেটা একটা রিফ্লেকশন দেয়া এবং আপনার ওভারঅল ইংলিশ পারফরমেন্স কিংবা লেভেলটাকে একটু ইমপ্রুভ করানো। সো এটা হচ্ছে এই কোর্সটার পারপাস। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কোর্স থেকে কি কি অ্যাচিভ করব। অফিসিয়ালি যদি বলি, একাডেমিক্যালি আমরা একটা লম্বা সময় ইংলিশের সাথে পার করে এসেছি, কিন্তু আমাদের যে গোল বা টার্গেট বা এইমস ছিল সেগুলো আসলে কতটা অ্যাচিভ করতে পেরেছি। হয়তো পরীক্ষায় নাম্বার পাওয়া ওই সময়ের একটা লক্ষ্য ছিল, কিন্তু এখন লক্ষ্য হচ্ছে আমাদের জানা ইংলিশটা আমরা আমাদের প্রফেশনের ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কিনা। তো এই ইংলিশের সাথে আপনার ক্যারিয়ারের জার্নিটা যেন স্মুথ হয়, সেই লক্ষ্যে আসলে ইংলিশ ফর বিগিনার্স কাজ করছে। আমরা এই কোর্সে কি শিখব, এটা সবারই একটা কমন প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, গ্রামার এবং ভোকাবুলারি বিষয়টি এত ভাস্ট যে ওভারনাইট ছোট একটা কোর্সের মাধ্যমে সেখানে খুব বেশি কন্ট্রোল অ্যাচিভ করা সবার পক্ষে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা আসলে কি শিখব? প্রথম কথা হচ্ছে, আমাদের পারপাস যেহেতু ক্যারিয়ার এবং একাডেমিক ইস্যুস, সে কারণে আমাদের ফোকাসটা এই কোর্সে মূলত স্পিকিং এবং রাইটিং বেস। তবে আমরা এখানে নেসেসারি গ্রামার এবং ভোকাবুলারিও কাভারেজ দেওয়ার চেষ্টা করব, শুধু সেই গ্রামার ইস্যুস যেগুলো কিনা আমাদের এভরিডে কমিউনিকেশনের ক্ষেত্রে লাগতে পারে। গ্রামারের ক্ষেত্রে যদি আমরা এক স্পেসিফিক কন্টেন্টের কথা বলার চেষ্টা করি, তাহলে আপনি ভাবতে পারেন বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেটা কিনা বিগিনার্স কিংবা এলিমেন্টারি ইউজারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এরপরে নেসেসারি টেন্সেস, সব টেন্সেস আমরা দেখব না, বাট যেগুলো একেবারে না হলেই নয় সেগুলোর দিকে দেখব। এসেনশিয়াল প্রিপোজিশনস। ভোকাবুলারির ক্ষেত্রে ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের জন্য যে ভোকাবুলারিগুলো একইভাবে পারপাসিভলি ইউজ করতে হবে, অর্থাৎ আমার ক্যারিয়ারের জন্য বা একাডেমিক পারপাসের জন্য টার্গেট করে শিখতে হবে, শুধু সেই ভোকাবুলারিগুলো করব। এছাড়াও এই কোর্সের ভেতরে পর্যাপ্ত পরিমাণ স্পিকিং এবং রাইটিংয়ের প্র্যাকটিস কন্টেন্ট দেওয়া আছে, এবং যদি আপনারা চান তাহলে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে আপনার স্পিকিং এবং রাইটিং স্কিলকেও একটা বড় ধরনের চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট এনে দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুরুতেই বলেছিলাম যে নাম থেকেই বোঝা যায় বিগিনার্স, সুতরাং এই কোর্সের ক্যান্ডিডেট বা লার্নার্স আসলে কারা? মূল কথা হচ্ছে যে যেহেতু বিগিনার্সদের জন্য সাজানো, আর আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেহেতু লার্নার্সরা এই লেভেল থেকে শুরু করে তাদের প্রফেশনাল ইংলিশের জার্নিটা, এ কারণে পুরো ক্লাসের কিংবা কোর্সের যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অর্থাৎ লেকচার্স বা লেসন্সগুলো আছে, বেশিরভাগ জায়গায় আমরা বাংলা ব্যবহার করার চেষ্টা করেছি। এবং আমাদের যারা ইংলিশের বেসিক নিয়ে কিছুটা সমস্যায় ভুগছেন এবং কিছুটা স্কেয়ার্ড বা কিছুটা ভীতু আছেন যে আমার ইংলিশের অবস্থা খুব একটা ভালো না, তাদের জন্য আসলে মূলত এই কোর্সটা তৈরি করা। তো আপনি যদি এই কোর্সটাতে ইফেক্টিভলি সময় দিয়ে সব লেসনগুলো মনোযোগ দিয়ে করতে পারেন, হোপফুলি আপনি at the end of the course you will not be a beginners. Hello everyone, welcome to the first lesson of English for Beginners. ইংলিশ ফর বিগিনার্স কোর্সটি যেহেতু বিগিনার্স কিংবা এলিমেন্টারি ইউজার্সদের জন্য তৈরি করা, তাই এক্ষেত্রে বেশিরভাগ আলোচনা আমরা বাংলায় করার চেষ্টা করব। তবে কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিস সেশনগুলোতে কিংবা প্র্যাকটিস অংশগুলোতে আমরা ইংলিশেই ব্যবহার করার চেষ্টা করব, কারণ দিন শেষে আমাদের সবারই লক্ষ্য হচ্ছে এই কোর্সটির মাধ্যমে আমাদের বেসিকের যত সমস্যা রয়েছে, বিশেষ করে গ্রামার, ভোকাবুলারি, স্পিকিং এবং রাইটিংয়ের, সেই সমস্যাগুলো যেন দূর করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের ফার্স্ট লেসন। তবে ফার্স্ট লেসন শুরু করার আগে একটি বিষয় মাথায় রাখতে হবে, আমরা ইংলিশ ফর বিগিনার্সের ফেজ 1-এ সিম্পল এবং বেসিক সেন্টেন্স ফরমেশন শেখার চেষ্টা করব, অর্থাৎ সহজ ছোট সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হয় সেটি শিখব। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটি ফেজ
সাধারণত 8টি লেসন বা 8টি ভাগে বিভক্ত। তাহলে এই ফেজ 1-এর ভেতরে আমাদের থাকছে লেসন 1 থেকে লেসন 8 পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক। লেসন 1-এ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ সম্পর্কে কিছুটা বিস্তারিত জানার চেষ্টা করব এবং তাদেরকে কিভাবে সেন্টেন্সগুলোতে ব্যবহার করতে হয় সে ব্যাপারে বোঝার চেষ্টা করব। প্রথমেই শুরু করা যাক ভার্ব টু বি। মাথায় রাখতে হবে ভার্ব টু বি এর বেস ফর্ম কিংবা রুট ফর্ম যদি আমরা কেয়ারফুলি লক্ষ্য করি তাহলে ভার্ব টু বি এর বেস ফর্ম হলো বি। বি ভার্বের আরও অনেকগুলো চেহারা হয়। টোটাল যদি আমরা কাউন্ট করি তাহলে বি ভার্ব মোটামুটি 8 ভাবে আমরা সেন্টেন্সে দেখতে পাই। তার রুট ফর্মটা বি আমি আগেই বলেছি। এছাড়া অন্যান্য ফর্মগুলো প্রেজেন্ট ফর্মের মধ্যে রয়েছে এম, ইজ, আর। পাস্ট ফর্ম রয়েছে ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপল ফর্মে যদি এদেরকে কখনো ব্যবহার করতে হয় তখন আমরা বিন লিখি বা বিন ব্যবহার করি। এছাড়া প্রেজেন্ট পার্টিসিপল কিংবা কন্টিনিউয়াস সিচুয়েশনের মধ্যে যদি বি ভার্বটাই আমার মেইন ভার্ব হয় সেক্ষেত্রে আমার বিং ব্যবহার করতে হয়। তাহলে এই 8টি বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন এবং বিং এরা হচ্ছে আমার 8টি চেহারার বি ভার্ব। এখন আসি, অনেককেই যদি জিজ্ঞেস করা হয় যে ভার্ব টু বি কি কি বলেন দেখি, তো অনেকে ভুল করে এই ভার্ব টু বি বলার সাথে সাথে ভার্ব টু হ্যাভ এর এই ভার্বগুলোও বলে ফেলে। মাথায় রাখতে হবে আমরা কিন্তু সব রকমের অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি শুধুমাত্র ভার্ব টু বি নিয়ে। সেক্ষেত্রে শুধুমাত্র এই 8টা ভার্ব বা 8 রকমের ভার্ব নিয়ে কথা হবে। যদি কেউ জিজ্ঞেস করে ভার্ব টু হ্যাভ কোনগুলো, তখন আমরা এই নিচের ভার্বগুলো নিয়ে কথা বলবো। ভার্ব টু হ্যাভ এর রুট ফর্ম কিংবা বেস ফর্ম হলো হ্যাভ। একইভাবে আমাদের মনে রাখতে হবে বি ভার্বের যখন আমরা আইএনজি যোগ করেছিলাম তখন এম, ইজ, আর এদের সাথে আইএনজি যোগ করিনি, আইএনজি যোগ করেছিলাম বি ভার্বের সাথে। একইভাবে হ্যাভ ভার্বের সাথে যদি আইএনজি যোগ করতে হয়, যেহেতু হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ, তাহলে আইএনজি যোগ করার সময় আমাদের হ্যাভিং ব্যবহার করতে হবে। হ্যাভ ভার্বের আরও একটি প্রেজেন্ট ফর্ম আছে যেটি হচ্ছে হ্যাজ। কোনো কারণে আমরা হ্যাজের সাথে সরাসরি আইএনজি যোগ করতে পারবো না, কারণ আইএনজি যোগ করার যে বিষয়টি আছে সেটা সবসময়ই আমাদের বেস ফর্ম। এখানে বি ভার্বের ক্ষেত্রে বি, হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাভ, এই বেস ফর্ম বা রুট ফর্মের সাথেই আসলে আইএনজি যোগ করতে হয়। অর্থাৎ আমরা হ্যাজিং কিংবা বি ভার্বের ক্ষেত্রে অ্যামিং বা ইজিং বা আরিং কোনোভাবেই বলতে পারি না, সেটা সম্পূর্ণ ভুল ইংলিশ হবে। সো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে বেস ফর্মগুলো সাথে আইএনজি যোগ হয়, কিন্তু প্রেজেন্ট ফর্ম যদি অন্য রকম হয় বেস ফর্ম থেকে আলাদা, সেগুলোর সাথে আমরা চাইলেও আইএনজি যোগ করতে পারি না। ভার্ব টু হ্যাভ এর ক্ষেত্রে বেস ফর্ম হ্যাভ, প্রেজেন্ট ফর্ম হ্যাভ, হ্যাজ দুটোই ব্যবহার হয়। পাস্ট ফর্ম হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড এবং প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম হচ্ছে হ্যাভিং। এবারে আমরা দেখব এই ভার্বগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এগুলো ব্যবহার করে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করা অথবা কোনো ক্যারেক্টার বা হিউম্যান বিংকে কিভাবে ব্যবহার করতে হয় ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে বি ভার্বগুলোর দ্বারা, সেটা শেখার চেষ্টা করব। তাহলে আসুন দেখা যাক এখানকার এক্সাম্পলগুলো। এটা আমরা খুব সহজেই বলতে পারি আই এর পরে এম হয়, ইউ এর পরে আর, হি এর পরে ইজ, শি এর পরে ইজ, ইট এর পরে ইজ, এন্ড দেন একইভাবে আই এম, ইউ আর, হি ইজ, শি ইজ, ইট ইজ। অ্যান্ড প্লুরাল ফর্ম অর্থাৎ প্লুরাল ফর্মগুলোতে আমরা আর ব্যবহার করি। উই আর, ইউ আর, দে আর, জিম অ্যান্ড অ্যান আর, দ্য সিটিজ আর। সো এখানে একটা ছোট্ট শর্টকাট আছে মনে রাখার জন্য। খুব প্রাথমিক অবস্থায় যাদের ইংলিশ রয়েছে তারা কিছু কিছু ক্ষেত্রে ইজ এবং আর নিয়ে কনফিউশন করেন, কখনো কখনো ওয়াজ অথবা ওয়্যার নিয়েও সামান্য কনফিউশন সৃষ্টি করেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে খুব শীঘ্রই ছোট কিছু শর্টকাট কিংবা টেকনিকের মাধ্যমে সঠিক বিভার ব্যবহার করার একটা লেসন বোঝার চেষ্টা করব। এবারে দেখা যাক ভার্ব টু হ্যাভ কিভাবে ব্যবহার হয়। সিঙ্গুলারের ক্ষেত্রে একইভাবে আমাদের মনে রাখতে হবে আই এর পরে হ্যাভ, এটা আমরা সবাই জানি। এরপরে হি, শি এবং ইট অথবা কোনো নেম, সেগুলোর পরে হচ্ছে হ্যাজ, অর্থাৎ হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। অপরদিকে যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ।
এখানে লক্ষ্য রাখার বিষয় হলো ইউ যদিও দেখতে সিঙ্গুলার, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের যদি গ্রামার মেকানিজমের কথা বলি তাহলে এর সাথে যখন ভার্ব ব্যবহার করা হয় ইউকে প্লুরাল ধরেই ভার্বটা ব্যবহার করা হয়। এই কারণে ইউ এর পরে ইজ ব্যবহার করা হয় না, ইউ এর পরে আমরা আর ব্যবহার করি। এবারে আমি যে শর্টকাটের কথা বলছিলাম যে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ক্ষেত্রে কার পরে কোন হ্যাভ ভার্ব নিব অথবা কার পরে কোন বি ভার্ব নিব সেটা নিয়ে সামান্য কনফিউশন অনেকেরই থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস এবং ই। সহজ করে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, এস হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ আপনার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা যে বি ভার্বগুলো শেষে এস রয়েছে অথবা যে হ্যাভ ভার্বগুলো শেষে এস রয়েছে তাদেরকে ব্যবহার করব। এবং যদি সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রে যে ভার্বগুলোর শেষে ই রয়েছে, অর্থাৎ যে বি ভার্বের শেষে ই রয়েছে অথবা যে হ্যাভ ভার্বের শেষে ই রয়েছে তাদেরকে ব্যবহার করব। একটু আমরা এখন এক্সাম্পল দেখি, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আই এর ক্ষেত্রে আমরা সবাই জানি আই অ্যাম, আই ওয়াজ, আই হ্যাভ। এবার যদি আমরা সিঙ্গুলার সাবজেক্ট চিন্তা করি তাহলে কেয়ারফুলি লক্ষ্য করেন হি, শি, ইট অ্যান্ড অল আদার প্রপার নাউন্স এরা সবাই সিঙ্গুলার। এদেরকে যদি আমি সাবজেক্ট হিসেবে রাখি, প্রপার নাউন বলতে কোনো কিছুর নাম বা কোনো ব্যক্তির নাম, সেটাকে আমরা প্রপার নাউন বলি। এদেরকে যদি আমরা সাবজেক্ট হিসেবে রাখি তাহলে লক্ষ্য করেন শি সিঙ্গুলার, এর সাথে যে বি ভার্ব ব্যবহার করা হয়েছে সেটি আসলে শেষ হয়েছে বা এন্ডিং লেটার এস। শি এর ক্ষেত্রেও সেম, শি ওয়াজ, ওয়াজ এর এন্ডিং লেটার এস। শি হ্যাজ। সো একইভাবে আমরা যদি বলতে চাই এই হি, শি, ইট কিংবা প্রপার নাউন এদের ক্ষেত্রে বি ভার্ব কিংবা হ্যাভ ভার্ব ব্যবহার করলে যেহেতু এরা সিঙ্গুলার সাবজেক্ট এই কারণে এদের সাথে এস যুক্ত বি ভার্ব বা হ্যাভ ভার্ব আমরা ব্যবহার করব, অর্থাৎ ইটের পরে ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। এখন আমরা যেটা বলেছিলাম যে যদি প্লুরাল থাকে সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা উই, ইউ কিংবা দে কে নিতে পারি। ইউকে আমরা সাধারণত প্লুরাল হিসেবে ব্যবহার করি, সেটা আমরা আগেই বলেছি। অর্থাৎ এই প্লুরাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে যদি আমার বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব ব্যবহার করতে হয় তাহলে শেষে ই যুক্ত বি ভার্ব অথবা শেষে ই যুক্ত হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। কিভাবে সেটা আমরা একটু দেখি। যেমন উই হচ্ছে প্লুরাল, এর জন্য আমরা বি ভার্ব নিয়েছি উই আর, উই ওয়্যার অ্যান্ড উই হ্যাভ। উই আর এর শেষে ই, ওয়্যার এর শেষে ই অ্যান্ড হ্যাভ এর শেষেও ই। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখছি যে প্লুরাল সাবজেক্টের জন্য যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব নেওয়া হচ্ছে তাদের শেষে রয়েছে ই। এবারে আমরা এই বি ভার্বগুলো ব্যবহার করে নিজেদের ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব। একেবারেই ছোট ইন্ট্রোডাকশন, যেহেতু আমরা শুরুতে বলেছি এই লেসনগুলোতে আমরা ছোট সেন্টেন্স তৈরি করা শিখব, সেহেতু এই ইন্ট্রোডাকশনের সেন্টেন্সগুলো কিছুটা ছোট হবে। তো দেখা যাক কিভাবে এটা করা যেতে পারে। যদি মাইসেলফ সম্পর্কে বলতে বলা হয় অথবা আপনি যদি নিজেকে বলতে চান নিজের ব্যাপারে কিছু একেবারেই বেসিক ইনফরমেশন দিতে চান তাহলে এরকম স্ট্রাকচার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন, মাই নেম ইজ মাসুদুল হাসান, আই অ্যাম আ টিচার, I help people to improve their English. There are 3 members in our family. They are my parents and me. We are a happy family. এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখেন আমি আমার নাম বলেছি, আমার পেশা বলেছি এবং আমার পেশাগত কারণে আমি কি কাজ করি, অর্থাৎ একেবারে যদি স্পেসিফিকভাবে আমার কাজের বর্ণনা দিতে হয় সেটার ব্যাপারে সামান্য বলেছি। তারপরে আমার পার্সোনাল লাইফ থেকে আমি ছোট্ট একটু ইনফরমেশন দিচ্ছি আমার ফ্যামিলির ব্যাপারে। আপনার ফ্যামিলির ব্যাপারেই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার হবি নিয়ে বলতে পারেন, আপনি আপনার ফিউচার প্ল্যান নিয়ে বলতে পারেন, অথবা আপনি যেখানে থাকেন সেই জায়গা নিয়েও আপনার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে বলতে পারেন। অর্থাৎ ইয়োর লোকালিটি অর লিভিং এরিয়া, ইয়োর হবি, ইয়োর এডুকেশন, ইয়োর ফিউচার প্ল্যান, এই বিষয়গুলো আপনি চাইলে বলতে পারেন। এখন নিচে মাইসেলফের জন্য গ্যাপ দিয়ে দিয়ে একটা টেমপ্লেট কিংবা স্ট্রাকচারের মতো করা আছে। আপনি নিজের জন্য পজ দিয়ে এই অংশটা ব্যবহার করে বলতে পারেন।
যদি এরকম হয় মাই নেম ইজ, তারপর আপনি আপনার নাম বলার চেষ্টা করেন এভাবে করে ফুল সেন্টেন্স। তারপর আরেকটা সেন্টেন্স আসছে আই অ্যাম এ, আপনি এখন যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন অথবা একজন ডিজিটাল মার্কেটার হন অথবা পেশাগতভাবে আপনি অন্য কিছু যদি করেন সেটার নাম বলেন আই অ্যাম এ অ্যান্ড দেন আপনার পেশাটার নাম। তারপর সেই পেশাগত কারণে আপনি কি কাজ করেন সেটা বলেন। তারপর আপনি আপনার ফ্যামিলি নিয়ে যদি বলতে চান সেক্ষেত্রে এমন হতে পারে সেন্টেন্সটা দেয়ার আর, যতজন মেম্বার আছে দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, দেয়ার আর 10 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, সেটা বলতে পারেন। তারপরে পরবর্তীতে দে আর, এখন এই মেম্বারগুলো কারা কারা বা মেম্বাররা কারা কারা তাদের কথা বলতে পারেন। এবং আমরা ধরেই রাখতে পারি ইন্ট্রোডাকশনের সময় আমরা বলেই থাকি যে আমরা আসলে একটা হ্যাপি ফ্যামিলি। সো এই ছিল আমাদের বি ভার্বগুলো, am, is, are, was, were, be, been, being, এবং হ্যাভ ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং এদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমরা জানতে পারলাম। এরপর এই বি ভার্বগুলো ব্যবহার করে আমরা নিজেদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করলাম, যে ইন্ট্রোডাকশনের বেশিরভাগ সেন্টেন্সই ছিল ছোট বা সিম্পল সেন্টেন্স। এই ছিল আমাদের ফার্স্ট লেসন। যদি আবারও কোথাও কনফিউশন হয় আমি আপনাদের পরামর্শ দিব যে পুরো ভিডিওটা আরও 2-1বার দেখার। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দ্যাটস দ্য এন্ড অফ দ্য ফার্স্ট লেসন।